আমরা ইমারশন এফেক্ট, এনহ্যান্সমেন্ট এফেক্ট আর রেড ড্রপ সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একদম সরাসরি চলে যাব সালোকসংশ্লেষের লাইট রিয়াকশানে জেড স্কিমটার উপরে যাব। তো তার আগে আগে কি গল্প ছিল, একটা ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স একটা ফাঁকা জায়গা তৈরি হোক, MnCl CaO, S0 S1 S2 S3 S4 এনার্জাইজড হচ্ছে, দিয়ে কি করছে, এখানে জল ভাঙছে, জল ভেঙে 2H প্লাস প্লাস হাফ O2। আর একটা জিনিস এখানে রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে এনার্জাইজড ইলেকট্রন। এই এনার্জাইজড ইলেকট্রন কি করছে, এনার্জাইজড ইলেকট্রন তৈরি হচ্ছে, রিলিজ হচ্ছে। তাহলে ওয়াটার ফ্লুইডিং কমপ্লেক্সে জল MnCl CO কমপ্লেক্সের শুধু স্টেট চেঞ্জের মারফত এই এনার্জিগুলো সব পিগমেন্টের দ্বারা বয়ে এনার্জিগুলো এসছে। মানে শুধু MnCl CO কমপ্লেক্সের উপর টর্চ লাইটের মতো এসে আলো পড়লো আর ভেঙে গেল, ঘটনাটা এরকম নয়। ঘটনাটা হচ্ছে এই এনার্জিগুলো একটা রিয়াকশন সেন্টার তৈরি করার জন্য পর লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এর আগে যেগুলো পড়া হয়েছে আমাদের, সেই পিগমেন্টগুলো এনার্জি নিয়ে এসছে, সেই এনার্জি দ্বারা এটাকে ভাঙলো। ভাঙার পরে কি হলো, ঠিক এই ঘটনাটাই এই ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে এখানে জেড বা টাইরোসিল রেডিক্যাল, জেড ওটা না, জেড টাইরোসিল রেডিক্যাল এটাকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে এলো। এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরের জায়গাতে যদি পটাশিয়াম ফেরিসাইনাইডকে দেওয়া হতো, তাহলেও কিন্তু ওয়াটার স্প্লিট করতে থাকতো। ঠিক আছে, এটাই ছিল রবার্ট হিলের 1937 বোধ হয়, 1937 কাজ, রবার্ট হিলের হিল রিয়াকশন। আচ্ছা, এবার এই জেড কি করলো, এই ইলেকট্রন তৈরি হওয়ার পরে ও তো একটা ইলেকট্রন হলো সঙ্গে সঙ্গে, তাহলে তো বন্ধ হয়ে যেত। অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস প্রসেসে ইলেকট্রন ঘাটতি হওয়ার জায়গা আছে। সেই ইলেকট্রন ঘাটতি হওয়ার জায়গাটা কোথায় না, P680 ফটোসিস্টেম PS2। এটা একটা রিয়াকশন সেন্টার, এর সাথে পিগমেন্টগুলো পরপর যুক্ত আছে, এবং যুক্ত হওয়ার পরে এখানে একটা এর যে এনার্জাইজড ইলেকট্রন, সেই ইলেকট্রন কি হয়েছে না, হায়ার এনার্জি স্টেটে হাজির হয়ে কি হচ্ছে, হায়ার এনার্জি স্টেটে হাজির হয়ে গিয়ে এর ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথের থেকে উপরে উঠে গেছে এনার্জাইজড কন্ডিশনে। ঠিক এই ঘটনাটা এই এনার্জাইজড কন্ডিশনে উপরে উঠে আছে। এখন কতটা উপরে উঠে আছে, মানে রিয়াকশনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা অ্যানাদার প্রশ্ন। যদি 10⁻³ সেকেন্ড দাঁড়ানোর মতো, স্টে হওয়ার মতো এনার্জি থাকে, মানে এর থেকে বেশি হয় ম্যাক্সিমাম, তখন হয়ে যাবে সিধা নিচে ব্যাক করবে, তখন হয়ে যাবে ফ্লুরেসেন্স, মানে রিয়াকশানে অংশগ্রহণ করলো না। যদি এই এনার্জাইজড ইলেকট্রনটা কোনো রকমভাবে 10⁻³ সেকেন্ডে দাঁড়ানোর মতো জায়গা থাকে, তখন কি হবে না, ও রিয়াকশানে অংশগ্রহণ করবে। ফার্স্ট রিয়াকশানে ওর ইলেকট্রন অ্যাকসেপ্টর কি হবে, ফিওফাইটিন। ফিওফাইটিন কি হচ্ছে না, অক্সিডেটিভ স্টেটে অবস্থান করছে। অক্সিডেটিভ স্টেটে অবস্থান করছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে। সেখান থেকে কি করছে না, ফিওফাইটিন রিডাকটিভ স্টেটে গেল। যদি আবার অক্সিডেটিভ স্টেটে ফিরে আসে, তখন ইলেকট্রন রিলিজ হবে এবং অক্সিডেটিভ স্টেটে ফিরে আসবে। এই ফিওফাইটিন একদমই ক্লোরোফিল মলিকুলের মতোই একটা জিনিস, কিন্তু ওর মাঝখানে Mg অ্যাটমটি নেই। এর এনার্জি ধারণ ক্ষমতা ক্লোরোফিল P680 এনার্জি ধারণ ক্ষমতার থেকে বেশি, মানে এ অনেক বেশি এনার্জাইজড ইলেকট্রনকে ধরতে পারে। তার জন্য এও একটা পিগমেন্ট বেসড, একটা পিগমেন্টের মতোই, মানে ক্লোরোফিল পিগমেন্টের মতোই, যার জন্য এর পক্ষে সম্ভব হবে ধরা। এবার এই অক্সিডেশন ফলোড বাই রিডাকশন, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিছুই না, ইলেকট্রন ধরার মতো ক্ষমতায় যে আছে, সে অক্সিডেটিভ স্টেটে আছে,
সে যেই মুহূর্তে ইলেকট্রনটা ধরে ফেললো সেই মুহূর্তে সে তার রিডাকশন ঘটে গেল, মানে সে আবার রিডাকটিভ স্টেটে চলে গেল, মানে ইলেকট্রনকে ডোনেট করার ক্ষমতায় চলে গেল। তাহলে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা হচ্ছে অক্সিডেটিভ স্টেট, আর ইলেকট্রনকে ডোনেট করার ক্ষমতা হচ্ছে রিডাকটিভ স্টেজ। ঠিক আছে, তাহলে এই অক্সিডেশন ফলোড বাই রিডাকশন, যেই মুহূর্তে ইলেকট্রনটা ঢুকে গেল রিডাকশন ঘটে গেল। এবার সেখান থেকে যখন আচ্ছা, তাহলে কি হলো, এই ইলেকট্রন পরপর করে অক্সিডেশন ফলোড বাই রিডাকশন হতে গিয়ে ফিওফাইটিন অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম, কোনো একজন ধরো ধনী লোক তার ছেলে কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দিল, বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। বাড়ি থেকে অনেক দূরে যাওয়ার পরে এবারে সঙ্গে সঙ্গে টাকা আছে, এবার যত পরিমাণ টাকা আছে সেই অনুযায়ী তার বন্ধু জুটবে এবং সেও সেই জায়গাতে যাবে। এখন 5 স্টারে হাজির হলো, 5 স্টারে হাজির হওয়ার পর বেশি বেশি পরিমাণ পয়সা উড়ানোর বন্ধু বান্ধব হাজির হওয়ার পরে কি হচ্ছে না, তারা তাদের ক্ষমতা মতো পয়সা নিংড়ে নিল, ক্ষমতা মতো মানে তাদের চাহিদা মতো নিংড়ে নিল। বিভিন্ন লোকের বিভিন্ন বন্ধু বান্ধব জুটে গেল, তার পয়সাটা তারা মানে এই ইলেকট্রনটা ক্লোরোফিল থেকে প্রায় সমগোত্রীয় ফিওফাইটিন কাছে গেল। ফিওফাইটিন তার যতটা এনার্জির দরকার এনার্জি নিয়ে নিল, এনার্জি তারপরেও এক্সেস এনার্জি, এর কাছে প্রচুর টাকা আছে, কারণ এই এতটা পরিমাণ টাকা একে ধরে রাখা সম্ভব না। ওখান থেকে বেরিয়ে চলে এলো। বেরিয়ে আসার পরে কুইনোজ হচ্ছে হারকিনের বাতি দপ করে উঠানো আর দপ করে নামানো, যে কুইনোজ, এর নাম হচ্ছে ওই রকমই, মানে এ অনেকটা এনার্জি একসাথে শোষণ করে নিতে পারে। তাহলে এও অক্সিডেটিভ স্টেট থেকে রিডাকটিভ স্টেজে গেল, সেখান থেকে আবার অক্সিডেটিভ স্টেটে ফিরলো, তার মানে কি হলো, এখানে ইলেকট্রন বেরিয়ে এলো। অনেকটা নিংড়ে নেওয়ার পরে এর ইলেকট্রনের ক্ষমতা এখন রিয়াকশন করার মতো ক্ষমতাতে চলে এসছে। এইবার কি হচ্ছে না, সাইটোক্রোম B559 একটা কপার কন্টেনিং যৌগ, ওকে ধরলো। ধরার পরে কি করছে না, এর Fe2+ আর Fe3+, এইটা হচ্ছে কনভার্সন হয় সাইটোক্রোম B559। সাইটোক্রোম B559 এর পরে কি আছে, সাইটোক্রোম F, এর পরে আছে সাইটোক্রোম F। তো না, সাইটোক্রোম F, আচ্ছা হ্যাঁ, দুটো কপার কন্টেনিং যৌগ, আর এই মাঝখানে PQ প্লাস্টোকুইনন, এর আবার হচ্ছে মেমব্রেন বন্ড হাইড্রোজেন আয়ন আছে। এই প্লাস্টোকুইনন সাইটোক্রোম B559 থেকে সাইটোক্রোম F এ যাওয়ার পথে প্লাস্টোকুইনন কি করছে না, এনার্জি নিয়ে কি করছে, এখানে একটা এটিপি প্রোডাকশন করছে। PQ থেকে PQH2 থেকে আবার PQ থেকে আবার PQH2, এটা হতে থাকছে, আর মাঝখান থেকে একটা এটিপি তৈরি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সালোক সংশ্লেষের ফার্স্ট প্রোডাক্ট, সাইটোক্রোম B559, সাইটোক্রোম F, তার মাঝখানে প্লাস্টোকুইনন অবস্থান করছে এবং PQH2 থেকে এটিপি তৈরি হয়ে যাচ্ছে। এবার সাইটোক্রোম F থেকে বেরিয়ে আসার পরে কি আসছে, প্লাস্টোসায়ানিন PC অক্সিডেটিভ স্টেটে ছিল, ইলেকট্রন ঢুকলো, রিডাকশনে চলে গেল, PC থেকে আবার অক্সিডেটিভ স্টেটে ফিরলো, ইলেকট্রন বেরিয়ে এলো। ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে আসার পরে এখন ঘটনা হচ্ছে, এই ছেলে এখন নিঃস্ব হয়ে গেছে, বাপের কাছ থেকে প্রচুর টাকা চুরি করে নিয়ে বেরিয়ে গেছিল, বিভিন্ন রাস্তাতে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব হাজির হয়েছে, যার যত ক্ষমতা সে তত নিংড়ে নিয়েছে। ফিওফাইটিন প্রথমে 5 স্টারে নিংড়ে নিয়েছে, কুইনোজ একদম ঝেড়ে পকেট মেরে ম্যাক্সিমাম টাকার থলেটাই নিয়ে পালিয়ে গেছে, হারকিনের বাতির মতো দপ করে কমিয়ে দিয়েছে টাকা, বাদ বাকি বুক পকেটে যেটুকু টাকা ছিল সেই টাকা এখন সাইটোক্রোম B559 খানিকটা আটকে রেখেছিল। তার ভিতরে ভালো কাজ একটা হয়ে গেছে, অল্প জানলা দিয়ে কাউকে টাকা দিতে পেরেছে কোনো গরিব দুঃখীকে, সেটা এটিপি তৈরি হয়ে গেছে, কোনো একটা ভালো কাজও করে ফেলেছে মাঝখানে, সেইটা PQH2 সেইটুকু বুস্টারে এটিপি তৈরি করে নিয়েছে। তারপরে আবার সাইটোক্রোম F এর পাল্লায় পড়েছে, সে যতটা এনার্জি নেওয়ার নিয়ে নিয়েছে, প্রায় নেই বললেই চলে, প্লাস্টোসায়ানিন যা ছিল একদম খালিগা করে পাঠিয়ে দিয়েছে। এইবারে এই ইলেকট্রনটা
এখন এনার্জি স্টেট অনুযায়ী একেবারে গ্রাউন্ড স্টেটে আছে। এর উল্টো দিকে এখানে কি আছে না P700, এও এক বড় লোক, এ ফার রেড শোষণ করে, রেড লাইটে গিয়ে অ্যাক্টিভেট হয়। তাই এর বাড়ির ছেলেও আগে পালিয়ে গেছিল, সেও এখনো ঘরে ফিরেনি। সেই অবস্থাতে এর তাহলে ইলেকট্রন ভ্যাকেন্সি আছে। তাহলে এই ভ্যাকেন্ট জায়গাটাতে ভাবছে যে আমার ছেলে তো চলে গেছে অন্য জায়গায়, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এই ছেলে এসছে, এও তো দেখে মনে হচ্ছে কোনো বড় লোকের ছেলে, একেও নিজের ছেলের মতো অ্যাকসেপ্ট করে নিল। তার মানে ইলেকট্রন, যে ইলেকট্রন জল ভেঙে এখানে বেরিয়েছিল, সেই ইলেকট্রন এখন P680 হয়ে এতগুলো কেরিয়ার হয়ে এই পিগমেন্ট এই পিগমেন্ট এই পিগমেন্ট পরে পরে কেরিয়ার হয়ে হয়ে হাজির হয়ে কি করছে, সাইটোক্রোম B559 সাইটোক্রোম এ, মাঝখানে প্লাস্টোকুইননের থেকে একটা এটিপি তৈরি, তারপর প্লাস্টোসায়ানিনে হাজির, তারপরে গিয়ে কি করছে P700 জায়গাতে হাজির হলো। এইখানে থাকতে না থাকতে এখন P700 তো এখানে এনার্জি সাপ্লাইও নেই, এরও তো বড় ব্যবসা আছে। এবার টাকা চুরি যার মাথায় ঢুকে আছে সে কি আর স্বভাব যায় মলে, তাই এও আবার এই P700 থেকে এনার্জি নিল, মানে টাকা টাকা নিয়ে এও বাড়ি ছেড়ে দিল। মানে অ্যাকচুয়ালি এর ইলেকট্রন, সর্বোচ্চ কক্ষ যে ইলেকট্রন ছিল সেও হায়ার এনার্জি স্টেটে হাজির হলো, এবং হায়ার এনার্জি স্টেটে হাজির হওয়ার পরে তার থেকেও বেশি এনার্জাইজড হয়ে গেলে ইয়ে রিলিজ হয়ে গেল এখান থেকে। এরও দুরকম গল্প, পুরো টাকা চোট হয়ে গিয়ে মানে পুরো এনার্জি হারিয়ে গিয়ে সোজা ড্রপ করতে পারে, ঘরে ফিরতে পারে কাঁদতে কাঁদতে, শেয়ার মার্কেটের টাকা পুরো লাগিয়ে দিয়ে জিরো করে নিয়ে ঘরে হাজির হয়ে গেল, হতেও পারে। এটা হয়ে যাবে ফ্লুরেসেন্স, যেটা তার ক্ষেত্রেও ফ্লুরেসেন্স ছিল। কিন্তু যদি মাঝখানে এখান থেকে বেরোনোর পরে কোনো আননোন লোকের আননোন লোকের খপ্পরে পড়লো, যে এক্সের ক্লিয়ার নয়, বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন হয়, তো এক্সও একইভাবে অক্সিডেশন ফলোড বাই রিডাকশন, আবার ব্যাক করলো, ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে এখানে হাজির হলো। এরপরে কি না, এক্স এর পরে ফেরিডক্সিনের একটা গল্প আছে। ফেরিডক্সিন FDB আর FDS, ইন্টারেস্টিং ব্যাপার। কি আছে FD ফেরিডক্সিন, মেন ফান্ডাটা হচ্ছে আয়রন, এরও হচ্ছে আয়রন কন্টেনিং, সেটা হচ্ছে FDB, আর তারপরে আসছে FDS। তাহলে যেরকম সাইটোক্রোম F এর ক্ষেত্রে Fe3+ থেকে Fe2+ হলো, সাইটোক্রোম B559 এর ক্ষেত্রে কি হচ্ছে Fe3+ ছিল, ইলেকট্রন ধরলো, ইলেকট্রন ধরে Fe2+ হলো, আবার ইলেকট্রন ছেড়ে দিলে আবার Fe3+ ফিরলো, এটা যেমন চক্কর ঘুরছিল, সেরকম FDB FDS এরাও কি হচ্ছে আয়রনের, ফেরিডক্সিনের আয়রনের ওই ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সি আর ইলেকট্রন রিলিজের মারফত এটা একটা মেমব্রেন বন্ড খেলা খেলে। কি হচ্ছে না, FDS আর সাইটোক্রোম F আর FDB আর সাইটোক্রোম B559 এরা মোর ওর লেস সেম কন্ডিশনে, মানে এনার্জির লেভেলে এরা মোর ওর লেস সেম কন্ডিশনে থাকে, এই FDS আর সাইটোক্রোম F। তো এইখানটাতে কি হচ্ছে না, ইলেকট্রনটা FDS থেকে PQS2 তে হাজির হয়ে যেতে পারে, সাইটোক্রোম B559 থেকে যে PQS2 রাস্তাটা এখানে হাজির হয়ে যেতে পারে। হাজির হয়ে যাওয়ার পরে কি করছে না, এখানে ATP তৈরি হয়ে গেল, ATP তৈরি হয়ে যাওয়ার পরে সাইটোক্রোম F PC P700 হাজির হলো, হাজির হয়ে আবার ওখানে উঠলো, উঠার পরে অক্সিডেটিভ কি বলে এক্স থেকে ফেরিডক্সিন বি, ফেরিডক্সিন FDB থেকে FDS অথবা FDB, এই জোনটার ভিতরে আবার এটাতে হাজির হয়ে গেল। এইটা কন্টিনিউ চলতে থাকলো। এই ঘটনাটার নাম হয়ে গেল সাইক্লিক ফসফোরাইলেশন। এটার নাম হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। আর FDS এর পরে
কে আসবে FADH, FAD থেকে FADH2, আবার এখানে কি রিলিজ হচ্ছে, হাইড্রোজেন রিলিজ হয়ে যাচ্ছে, ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে, সেখান থেকে 2H প্লাস বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন চলে আসছে, এখান থেকে NADPH থেকে NADPH2 তৈরি হয়ে গেল। এই হাইড্রোজেন কোথা থেকে এলো? এই হাইড্রোজেন এলো, এই হাইড্রোজেনের সাপ্লাই কোথায় না, এই হাইড্রোজেনের সাপ্লাই হচ্ছে এই যে জল ভেঙেছিল, এই যে 2H প্লাস এই এখানে হাজির হলো। তার মানে কি হলো, এখানে প্লাস্টোকুইননের যে হাইড্রোজেনের দরকার ছিল ওটা কিন্তু মেমব্রেন বন্ড, ও কিন্তু এক জায়গাতে আছে, ফিক্স আছে, কিন্তু ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স থেকে যে হাইড্রোজেন ভেঙেছিল সেই হাইড্রোজেন FADH2 তে এলো, FADH2 মারফত NADPH2 তে আবদ্ধ হয়ে গেল। যে এনার্জি ক্লোরোফিলগুলো বা পিগমেন্টগুলো শোষণ করেছিল, সেই এনার্জি P700, P680, P700 মারফত রিয়াকশানে অংশগ্রহণ করার পরে গিয়ে শেষে NADPH2-র মধ্যে আবদ্ধ হয়ে গেল, একটা যৌগ তৈরি হয়ে গেল। তার মানে সানলাইটের আলো কোনো একটি রাসায়নিক যৌগের মধ্যে আবদ্ধ হয়ে গেল, যা লাইট রিয়াকশনের প্রোডাক্ট NADPH2, এবং এদিকে একটা ATP, যা লাইট রিয়াকশনের ক্ষেত্রে লাইট রিয়াকশনের থেকে উৎপন্ন হবে এবং এটা ডার্ক রিয়াকশনে চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তাহলে এখানে বোঝা গেল লাইট রিয়াকশনের কাজ, জেড স্কিমের টোটালটা, সাইক্লিক আর নন সাইক্লিক ফসফোরাইলেশন। এখানে যখন NADPH2 তৈরি হচ্ছে, একটা NADPH2 মানে 3টে ATPর সমান এনার্জির দিক থেকে, একটা FADH2 মানে 2টো ATPর সমান, তাহলে এটা ফসফোরাইলেশন ঘটছে। তাহলে কি হচ্ছে, জেড স্কিমে এইখান থেকে ওঠার পরে এটা অন্য কালার হিসেবে নেওয়া হোক, এই হাইলাইটারটা নেওয়া হোক, এইখান থেকে উঠে এইখান থেকে মানে P680, আচ্ছা একটু ভালো করে বলা উচিত ছিল, আচ্ছা তাহলে কি হলো, P680 থেকে জল ভাঙলো, ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন বেরোনোর পরে কি হচ্ছে, হাইড্রোজেন বেরোলো, অক্সিজেন বেরোলো, ইলেকট্রন বেরোলো, অক্সিজেন স্টোমাটা দিয়ে বাইরে বেরিয়ে গেল, যেটা বাতাসে চলে এলো। হাইড্রোজেন FADH2 একদম এন্ড প্রোডাক্ট, FADH2 এন্ড প্রোডাক্ট একটু আগে FADH2 এর সাথে যুক্ত হওয়ার জন্য ওদিকে রওনা দিল। বাকি যে টাইরোসিল রেডিকেল ইলেকট্রনকে ধরলো P680-তে, P680-র শূন্য স্থান এই যে টাইরোসিল মারফত ইলেকট্রনটা জল ভেঙে এখানে হাজির হলো। সেইটা কি করছে, সেটা ফার্স্ট হায়ার এনার্জি স্টেট থেকে ফিওফাইটিনে ঢুকছে, ফিওফাইটিন অক্সিডেশন অবস্থাতে, অক্সিডেটিভ কন্ডিশনে ছিল, ইলেকট্রন ঢুকলো, রিডাকটিভ কন্ডিশনে গেল, ঠিক আছে, আবার ইলেকট্রন ছেড়ে দিল, আবার অক্সিডেটিভ কন্ডিশনে হাজির হলো। ফিওফাইটিন থ্রু কুইনোচের থেকে সাইটোক্রোম B559, সাইটোক্রোম B559 থেকে PQH2 হয়ে সাইটোক্রোম F, তার মাঝখানে একটা ATP তৈরি হয়ে গেল, প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম F এ গেল, সাইটোক্রোম F পেরিয়ে সাইটোক্রোম প্লাস্টোসায়ানিনে গেল, প্লাস্টোসায়ানিন থেকে এও পিগমেন্টের মতো, দেখো একদম পরিষ্কার, ফিওফাইটিন সেও একটা পিগমেন্ট আর প্লাস্টোসায়ানিন সেও একটা পিগমেন্ট, মাঝখানে কিন্তু সাইটোক্রোম F হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, কপার কন্টেনিং কম্পাউন্ড। তার মানে কি দাঁড়ালো না, দুটো পিগমেন্ট কাছাকাছি, পিগমেন্ট হচ্ছে এনার্জি স্টেবল, তার যে বাইরের সর্ববস্তু অক্ষে যে ইলেকট্রনের যে স্টেটটা সেটা কাছাকাছি থাকার জন্য, ফিওফাইটিন একটু বেশি থাকার জন্য সে হায়ার এনার্জির ইলেকট্রন ধরতে পারলো। প্লাস্টোসায়ানিন P700 থেকে একটু বেশি হওয়ার জন্য প্লাস্টোসায়ানিন এই ইলেকট্রনটাকে ধরলো লাস্ট, এবং আবার এই পথ অতিক্রম করার জন্য এনার্জি রিলিজ হলো এবং P700 শূন্যস্থান পূরণ করে। এখানে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স নেই যে এর ইলেকট্রন কন্টিনিউয়াস টাইরোসিল দ্বারা সাপ্লাই হবে, সেই জন্য কি হচ্ছে, এখানে P700 থেকে প্লাস্টোসায়ানিন থেকে P700-তে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে গেল, এই শূন্যস্থানটা ভরাট হলো। P700 এনার্জাইজড কন্ডিশনে আসার পরে প্রথম হচ্ছে আননোন ফ্যাক্টর একটা তাকে ধরলো, আননোন ফ্যাক্টরের পরে কি হলো, ফেরিডক্সিনের কাছে এলো, FDB, ফেরিডক্সিন B থেকে ফেরিডক্সিন S, ফেরিডক্সিন S থেকে FADH2, FADH2 থেকে NADPH2, NADPH2 মানে হচ্ছে লাইট রিঅ্যাকশন একটা প্রোডাক্ট, মানে 3টে ATP সমান, আর এখানে একটা ATP তৈরি হয়েছে, এই একটা NADPH2 একটা ATP হাফ O2-র জন্য
প্রোডাকশন হয়। হাফ O2 মানে একটা অক্সিজেনও নয়, মানে এক অণু জল ভেঙে এই জিনিসটা দুটো পাওয়া যায়, একটা এটিপি পাওয়া যায় আর একটা NADPH2 পাওয়া যায়। দু অণু জল ভেঙে যদি এক অণু O2 করতে হয় তাহলে দুটো এটিপি পাওয়া যাবে, দুটো NADPH2 পাওয়া যাবে। আচ্ছা, এটা গেল। এইভাবে যদি হয়, যদি এই পথে হয়, এটা হচ্ছে সাইক্লিক। আর যদি মাঝ পথে ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম হয়ে ইলেকট্রন P700কে ইনভলভ করে, তার মানে ফটোসিস্টেম PS1কে ইনভলভ করে যদি রাউন্ড দিতে থাকে এবং একটা করে এটিপি তৈরি হতে থাকে, তখন সেটা হয়ে যাবে এটা নন সাইক্লিক। আগেরটা ছিল নন সাইক্লিক, এটা হয়ে যাবে সাইক্লিক ফসফোরাইলেশন। কথাটা হচ্ছে যে 700 থেকে উঠলো, ওঠার পরে সাইটোক্রোম হয়ে আবার 700তে হাজির হলো, এটা চলতে থাকলো। মাঝখানে PQH2 প্লাস্টোকুইনন থেকে প্লাস্টোকুইননের কনভার্সনের মাঝখানে একটা এটিপি আছে, সেই এটিপিটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জেড স্কিম মোটামুটি ক্লিয়ার, না বোঝার কিছু নেই। ঠিক আছে, তাহলে এই লেকচারটা এইখানে।